আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো, পর্ব 10। লেখনীতে সালমা চৌধুরী। বন্যা মেঘকে দেখছে। মেঘ রাগে রাগে তাকাচ্ছে, আবার মিষ্টি মিনহাজের সাথে কথা বলছে। তানভীর আবারও প্রশ্ন করল, কিছু হয়েছে? না, হবে। কি হবে? কিছু একটা হবে হয়তো। তানভীরের হঠাৎ মনে হলো এটা ক্লাস টাইম। তানভীর সহসা প্রশ্ন করল, বনু আছে আশেপাশে? বন্যা মৃদুস্বরে বলল। মেঘ রাগে রাগে তাকাচ্ছে, মনে হচ্ছে কাঁচা গিলে খাবে আমাকে। কেন? আমি কল দিয়েছি বলে? বন্যা নরম স্বরে বলল, জানি না। তুমি চিন্তা করো না, বনুর সাথে আমি কথা বলে নিব। বন্যা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, পরে কথা হবে, এখন রাখছি। মেঘ খিটখিটে মেজাজে বলল, আমার পাশে বসবি না। বন্যা কাঁদো কাঁদো মুখ করে বলল, এমন করছিস কেন? তোর ভাইয়াকে বলেছিলাম আমাকে টিউশন খুঁজে দিতে, তার জন্যই কল দিয়েছিলেন। তোকে আমি একবারও জিজ্ঞেস করেছি ভাইয়া কেন কল দিল? বন্যা মাথা নিচু করে রইল। মেঘ তপ্ত স্বরে বলল, তুই আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন দিয়ে সেভ করলি কোন সাহসে? সরি। সরি বললেই সব শেষ হয়ে গেল? আমার ভাই তোর লাইফের। ভাইয়া তোকে এত বিরক্ত করে? বন্যা মলিন কণ্ঠে বলল, না, একদমই না। মিষ্টি, সাদিয়া ও মেঘের সঙ্গে তাল দিচ্ছে। বন্যা কোনোভাবেই মেঘকে থামাতে পারছে না। হঠাৎ মেঘের ফোন বাজতে লাগলো। অপরিচিত নাম্বার, তারপরও কলটা রিসিভ করলো। ভরাট পুরুষালী কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ হতবিহ্বল, ধীরস্থিরভাবে নিঃশ্বাস ছেড়ে শুধালো, কে? আবির স্থিমির কণ্ঠে চেঁচালো, নাম্বারটা সেভ করিসনি এখনো? মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজিত কণ্ঠে আওড়ালো, এতদিন পর মনে পড়লো? তুই কল দিবি সেই অপেক্ষায় ছিলাম। তোর কলের অপেক্ষায় থাকলে আমি মরে ভূত হয়ে যাব, তাই বাধ্য হয়ে নিজেই কল করলাম। কিন্তু ভাবিনি নাম্বারটার মতো আমিও মানুষটা এত অপরিচিত হয়ে যাব। মিষ্টি, বন্যা, সাদিয়া সবাই মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ মৃদুস্বরে বলল, সেদিন এভাবে চলে গেলেন, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। বারবার শুধু ভাবছিলাম আমি বোধহয় আপনাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি। মেঘ কথাগুলো বলতে বলতে দূরে চলে গেল। মিনহাস, তামিম, সাদিয়া, বন্যা সবাই মুখ চাওয়াচাই করছে। মিষ্টি বলে উঠল, মেঘকে কে কল দিল রে বন্যা? বন্যা বলল, আমি কি করে বলবো, আমাকে বলেছে নাকি? তামিম বলল, আমাদের দুলাভাই ছাড়া আর কে কল দিবে? বন্যা নিরেট কণ্ঠে বলল, মেঘ চিনে এমন কেউ কল দিয়েছে, তোদের দুলাভাইকে মেঘ চিনবে কিভাবে? তিনি তো সামনেই আসেননি। মিনহাস বলল, কে কখন কিভাবে সামনে এসে দাঁড়াবে তুইও টের পাবি না। দুলাভাই তেমনই একজন, খুব চালাক একজন মানুষ, নয়তো আমাদের মতো দুই দুইটা ছেলেকে ধোকা দিতে পারতো। তোরা তোদের দুলাভাইকে দেখেছিস? সেই সৌভাগ্য এখনো হয়নি, কিন্তু উনি বলেছেন খুব শীঘ্রই দেখা হবে আমাদের। বন্যা কিছু বলতে যাবে অমনি ছুটে এলো মেঘ। নিজের ব্যাগ নিতে নিতে ব্যস্ত কণ্ঠে বলল, আজ তোদের সময় দিতে পারবো না রে, আমাকে এক জায়গায় যেতে হবে। বন্যা জিজ্ঞেস করলো, কার সাথে যাবি মেঘ? মেঘ মুচকি হেসে জবাব দিল, সামওয়ান স্পেশাল। আর কাউকে কিছু বলার সুযোগই দিল না। মেঘ ব্যাগ নিয়ে ছুটতে লাগলো। বন্যা হতাশ ভঙ্গিতে বসে পড়ল। তামিম বলল, এই বন্যা জুস খাবি? ইদানিং মেঘের চালচলন ভালো লাগছে না। ও কার সঙ্গে যেন কথা বলে, দেখা সাক্ষাৎ তো করে। আমি জিজ্ঞেস করেছি, কিন্তু সরাসরি কিছু বলেও না। তানভীর ভাইয়াকে যে বলবো তার সুযোগও পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, ভয় লাগছে খুব। মিনহাস বলল, শোন, দুলাভাই থাকতে আমাদের মতো কোনো ছেলের সাহস হবে না মেঘের আশেপাশে ঘেরার। আমি শিওর উনি আমাদের ভাইয়া। জানি না আমি। রাস্তার অপর পাশে আবির দাঁড়িয়ে আছে। বাইকটা দেখেই চিনতে পারল মেঘ। গত 3 দিন আবিরকে দেখার জন্য মেঘের মনটা ছটফট করছিল। একটু কথা বলার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। দুদিনের পরিচয় কেউ এতটা কাছের হতে পারে ভাবেনি একবারও। আবিরের সঙ্গে চোখাচোখি হতে লজ্জায় চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবারও তাকালো। আবির ওপাশ থেকে দাঁড়ানোর জন্য ইশারা করলো। আবির বাইক ঘুরিয়ে মেঘের ঠিক সামনে এসে দাঁড়ালো। মেঘ অজানা ঘোরে আটকে আছে, আনমনে তাকিয়ে আছে আবিরের দিকে। মস্তিষ্ক হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবির ডাকলো, ম্যাম। মেঘ এবার চমকে উঠল। গোল গোল চোখে তাকিয়ে পরপর দুবার জোরে শ্বাস ফেলল। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো। মেঘ স্পষ্ট চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? যেমন রেখেছিস। মেঘ আলগোছে ভ্রু কুঁচকালো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি রেখেছি? মেঘ আবিরের মুখের পানে চেয়ে আছে। এত সুন্দরভাবে যত্ন নিয়ে বলে মনে হয় এক আকাশ মায়া আর আবেগে ডুবে আছে মন। মেঘ এত কিছু না ভেবে হাসি মুখে বাইকে উঠে বসলো। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। কাঁধে হাত রাখতে গিয়ে থামলো।
কিছু একটা ভেবে হাত সরিয়ে নিল। চিন্তিত কণ্ঠে বলতে লাগলো, আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে না? তখন তো রাকিব ভাইয়ার সঙ্গে ঝগড়া করবেন। এটা আগে মনে হয়নি? বাইকে বসার পর মনে হয়েছে? নেমে যাব, একটা থাপ্পড় দিব। মেঘ সঙ্গে সঙ্গে চেঁচালো, কি বললেন? আপনি আমাকে থাপ্পড় দিবেন? মজা করছি আমি। কিসের মজা? থাপ্পড় মারা কি মজার কাতারে পড়ে? আবির হুঙ্কার দিল, তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না। বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। আবির স্ট্রিট ফুডের দোকান দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা। মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি। ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আবির মেকি স্বরে বলল, আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ শান্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি কি সত্যিই ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ওপর রাগ করে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরে তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে আমার রাগকে ভয় আবার ভয়কে জয় করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসল। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, একটা কথা বলবো? জি বলুন। তোকে আজ একটু বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো। গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানিয়েছে। আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে। চিবুক দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে গালে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলে তাকাতেই পারছে না। ওষ্ঠদ্বয় কাঁপছে তিত্তির করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, এত লজ্জা পাওয়ার মতো কিছু বলিনি, সুন্দর লেগেছে তাই বলেছি। যখন বান্দর লাগবে তখন আবার বলবো। সহসা মেঘের ভ্রু কুঁচকে আসে। সরু চোখে তাকালো। আবির মৃদুস্বরে প্রশ্ন করল, কেমন আছিস? ভালো ছিলাম, কিন্তু এখন মন খারাপ। এই, আমি কিন্তু মজা করেছি, সিরিয়াসলি নিস না প্লিজ। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, আপনি মজাও করতে জানেন? আমি কি মানুষ নই? মজা করতে পারবো না কেন? তোর মন খারাপ কেন সেটা বল। মেঘ মলিন কণ্ঠে বলল, বন্যার ওপর রাগ হয়েছে। আপনি কল না দিলে ওর সাথে সিরিয়াস ঝগড়া করতাম। ও মা, কেন? আমি তো শুনেছিলাম বন্যা খুব শান্ত স্বভাবের মেয়ে। হঠাৎ তোকে রাগিয়ে দিল কিভাবে? আপনি জানেন বন্যা কি করেছে? কি? ও আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন নামে সেভ করে রেখেছে। আমার ভাই ওর কি ক্ষতি করলো যে ও আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন দিয়ে সেভ করতে হলো? যখন থেকে ওর সাথে আমার পরিচয় তখন থেকে কত হেল্প ভাইয়া করেছে। আমার জন্য সিট কিনলে সবসময় এক্সট্রা এক সেট সিট ওর জন্য নিয়ে আসে। কলেজে ভর্তি, অনলাইন ক্লাস থেকে শুরু করে কত কিছু ভাইয়া করে দিয়েছে। এমনকি এখনও দেয়। এই কাজটা কিভাবে করলো বলুন? হতে পারে ভাইয়া একটু রাগী, মেজাজ সবসময় ঠিক থাকে না। সে তো আমারও থাকে না, তাই বলে ভিলেন? আবির মুচকি হেসে বলল, তাও ভালো নাম্বারটা সেভ করে রেখেছে। কেউ তো আছে নাম্বার সেভই করে না, কল দিলেই শুরু করে, কে আপনি? মেঘ ভ্রু গুটিয়ে বলল, আপনি কি আমার অজুহাত দেখিয়ে কোনোভাবে বন্যার অন্যায়টাকে সাপোর্ট করছেন? আবির শক্ত কণ্ঠে বলল, জীবনেও না। তুই বলেছিস অন্যায় মানে এটা অন্যায়। বন্যার এই অন্যায় আমি কখনো মেনে নিব না। প্রয়োজনে আন্দোলনে যাব। তুই যেদিকে থাকবি আমিও সেদিকে আছি। মেঘ ভেঙচি কেটে বলল, ঢং করছেন কেন? আচ্ছা ঢং করব না, এবার বল বাড়ি যাচ্ছিস কবে? ঠিক নাই, আব্বু বলেছেন 2-3 দিনের মধ্যে সব কাজ শেষ করবে, তারপর হয়তো যাওয়া হবে। আমি খুব এক্সাইটেড। আবির শান্ত কণ্ঠে শুধালো, শপিং করেছিস? করেছি কিছু। মিমের জন্য একটা জামা কিনেছি, আদির জন্য টি শার্ট, ভাইয়ের জন্য শার্ট, আমার জন্য একটা 3 পিস।
আবির নিরাশ কণ্ঠে শুধালো, আর আমার জন্য? মেঘ মাথা চুলকে বিড়বিড় করলো, ইস, আপনার কথা তো মনেই ছিল না। আপনি আমাদের বাসায় যাওয়ার আগে শপিং করেছিলাম। ইদানিং আর শপিংয়ে যায়নি। আপনার কি লাগবে বলুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, পাঞ্জাবি। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, পাঞ্জাবি কেনার মতো এত টাকা আমার কাছে নেই। আব্বুকে বলবো কিছু টাকা দেওয়ার জন্য, তারপর কিনে দিব, ওকে? আবির শান্ত কণ্ঠে বলল, আমাকে আজই গিফট করতে হবে। আজই? হুম। মেঘ একটু ভাবলো, তারপর বলল, ওয়েট, আব্বুকে কল দিয়ে বলি টাকা পাঠানোর জন্য। তোর ব্যাংক অ্যাকাউন্ট নেই? মেঘ একগাল হেসে পড়ল, আমি খুব গরিব ভাই। নিজের বলতে কিছুই নেই আমার। না আছে বাড়িঘর, না আছে টাকা পয়সা। আব্বু হাত খরচ দেয়, সেগুলো দিয়ে ঘোরাঘুরি করি। মাঝে মধ্যে খুব দরকার হলে ভাইয়ার কাছে যাই। আবির চাপা শ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলল, তোর কি আছে আর কি নেই সেটা সময় হলেই জানতে পারবি। আজকের পর তোর মুখে গরিব শব্দটা যেন না শুনি। আমার চোখে তুই রাজরানী। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘ হতবাক হয়ে আছে। আবির নিজের মানিব্যাগ থেকে একটা ব্যাংক কার্ড বের করে মেঘের সামনে রাখলো। পিন নাম্বারটা বলে ধীর কণ্ঠে বলল, আজ থেকে এই কার্ড তোর। যখন যেভাবে ইচ্ছা খরচ করবি, আমি কোনোদিন হিসাব চাইব না। মেঘ বলল, এসবের কোনো প্রয়োজন নেই। আমি দুষ্টমি করছিলাম। এত টাকা দিয়ে আমি কি করব? আমার যখন যা প্রয়োজন তখন তা পেয়ে যাই। এই কার্ড আমার লাগবে না। আবির প্রশস্ত চোখে তাকিয়ে বলল, এই কার্ড না নিলে মনে করব তুই আমাকে আপন ভাবিস না। আমি না ভাবলে কি আপনি আমার পর হয়ে যাবেন? তুই কার্ড নিবি কিনা বল। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, নিচ্ছি, হয়েছে। আবির মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ল। তানভীর ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে ফোন হাতে নিল। বন্যা কল দিচ্ছে। কল রিসিভ করলো তানভীর। বন্যা কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। তানভীর শীতল কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? তানভীর গুরুগম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি, আর ভাইয়া বলবো না। আচ্ছা, মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না। হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। তানভীর মৃদুস্বরে বলল, বনু তোমার সাথে রাগ করার কারণটা তো তোমার অজানা না। ইনফ্যাক্ট আমি শোনার পর নিজেও শকড খেয়েছি। মানে? তুমি বলে আমার নাম্বার ভিলেন দিয়ে সেভ করে রেখেছ? বন্যা দাঁত দিয়ে জিভ কেটে বলল, সেটা অনেক আগে সেভ করেছিলাম, পরে আর এডিট করা হয়নি। সেটা না হয় আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু বনু কেমন তুমি তো জানো। সেদিন আব্বুর সামনে বকবকানি শুরু করেছে, কোনো মতে থামিয়েছি। কি বলে? সেসব কোনো ব্যাপার না, বাদ দাও। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দিবনে। বন্যা আমতা আমতা করে বলল, তেমন কিছু না, কথা হচ্ছে না তাই চিন্তা হচ্ছিল। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো, বনু যাবে কিনা জানি না, তারপরও আমি জিজ্ঞেস করব। বনু না আসলে কি আমি আসতে পারবো? নাকি দেখা করতে হলে বনুকে নিয়েই আসতে হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবারও বলল, আমি বিকেলে কল দেব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। 2-1 মিনিট কথা বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো, বনু। বলো, ঘুরতে যাবি? মেঘ ফোঁস করে উঠল, তোমার প্রেমিকার সাথে? তানভীর এক দৌড়ে রুমে ঢুকলো। দাঁতে দাঁত চেপে পড়ল, আসতে বল, আম্মু শুনবে। আম্মু শুনবে কি, আমি নিজেই বলে দিব আম্মুকে। তুমি আমার আড়ালে আমারই বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে বসে আছো, অথচ আমি কিছুই জানতে পারলাম না। এই তুমি সবার সামনে বলো তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। সব মিথ্যে, বানোয়াট গল্প। তোমার ভালোবাসা সব ওই বন্যার জন্য। আমি মেঘের মতোই উড়ে যাব তোমার জীবন থেকে। কথাগুলো বলতে বলতে মেঘ কান্না করে দিল। তানভীর মেঘের সামনে গিয়ে বসলো। 2 হাত দিয়ে চোখ মুছে বলল, প্লিজ বনু, এভাবে কান্না করিস না। তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি প্রমাণ দিতে হবে? আর রইল বন্যার ব্যাপারটা। বন্যার প্রতি আমার দুর্বলতার কারণ কখনো উপলব্ধি করতে পারিনি আমি। কবে কিভাবে ওর প্রতি অনুভূতি জন্মেছে সত্যিই জানি না। বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছিল, কিন্তু নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছিলাম। আমি শিওর হলে অনেক আগেই তোকে জানিয়ে দিতাম। তুই সেদিন জানতে চাইলি, আমি সব কিছু বলিনি তোকে। মেঘ মলিন কণ্ঠে পড়ল,
কিন্তু বন্যা তো কিছুই বলল না আমাকে। বন্যা কিছু জানলে তো বলবি। মেঘ আর চোখে তাকালো। তানভীর বলল, আমি এখন পর্যন্ত ওকে কিছু বলিনি। নিজেই এখনো কনফিউজড। কনফিউজড কেন? কোথায় বন্যা আর কোথায় আমি? ওর মতো মেয়ে কি আমাকে পছন্দ করবে? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। আজ কোথায় যাবে শুনি? তানভীর বলল, বন্যা বলতেছিল তোকে নিয়ে বিকেলে বের হতে। আমি যাব না আজ। তোমরা দুজন ঘুরে এসো, আমাকে পরে আপডেট দিও। তানভীর মৃদু হেসে বলল, তুই রাগ করিসনি তো? মেঘ হেসে বলল, একটা সত্যি কথা বলবো? বল। আমার কলেজের বান্ধবীরা একসময় খুব করে বলতো বন্যার সাথে তোমাকে বেশ মানায়। বন্যা বা আমি কেউই তখন গুরুত্ব দেইনি। ভার্সিটির ফ্রেন্ডরাও বলেছে অনেকবার। এই তো সেদিনও সাদিয়া মিষ্টি বলছিল বন্যাকে তোমার বউ করে আমাদের বাসায় নিয়ে আসার জন্য। কি বলছিস? হ্যাঁ, বন্যা প্রায় সময়ে ফ্যামিলি প্রবলেমে থাকে। মাঝে মধ্যে খুব চুপচাপ হয়ে যায়। আগে এরকম ছিল না। ইদানিং বন্যা নিজেও 2-3 বার বলেছে ওর জন্য ছেলে দেখতে। ও নাকি বিয়ে করে নিবে। সব কিছু দেখেই ওরা খুব জোরাজোরি করছিল। আমি সেদিন রাতে তোমাকে সে কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করতেই তুমি তোমার মতো সব বলতে শুরু করলে। বন্যার আচরণ, ওর ফোনে তোমার নাম, তারপর তোমার মুখে সব কিছু শুনে ভেবেছিলাম বন্যা আর তুমি বোধহয় সম্পর্কে আছো। এর জন্যই রাগ লাগছিল। তুমি বা বন্যা কেউই আমাকে কিছু শেয়ার করলে না। আমি কোনোভাবে এটা মানতে পারিনি, তাই খুব রেগে গিয়েছিলাম। বন্যাকে কিছু বলার মতো সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। কখনো বলতে পারবো কিনা তাও জানি না। মেঘ মৃদু হেসে বলল, একদিন তোমার যোগ্যতাও হবে আর বন্যাও তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। বিকেলের দিকে তানভীর বন্যাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে কল দিয়েছে, 5 মিনিট লাগবে বলেছে। তানভীর দাঁড়িয়ে ফোন চাপছিল। হঠাৎ পাশ থেকে কেউ ডাকলো, কি খবর ড্রাইভার সাহেব? তানভীর চমকে তাকালো। মোখলেস মিয়া ফোকলা দাঁতে হাসছে। তানভীর গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি ড্রাইভার না। সে আমি জানি, আমার বউকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছো। এটাও আমি ভালোই বুঝতে পারছি। তারপর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আপনার বউকে? বন্যা। তানভীর বক্রদৃষ্টিতে তাকিয়ে আছে। রাগ হচ্ছে খুব, কিন্তু পরিস্থিতির কথা ভেবে চুপ করে আছে। মোখলেস মিয়া আবারও বললেন, আমার বউয়ের দিকে নজর দেয়া বন্ধ করো। আমার খুব হিংসে হয়। তানভীর রাশভারী কণ্ঠে বলল, একদিন প্রেমিকা একদিন বউ, ভালোই শুরু করেছেন। বন্যার চিন্তা বাদ দিয়ে নিজের আসল বউয়ের কথা ভাবুন। খোঁজ নিয়ে দেখুন দাদি কোন বন্যায় ভেসে যাচ্ছে। ওই বুড়ি গেলে যাক, আমার শুধু বন্যাকে চাই। বন্যাকেও ভালো। তানভীর চিৎকার করলো, হাই হাই, আপনার দোকানে চোর ঢুকেছে। মোখলেস মিয়া হন্তদন্ত হয়ে ছুটলেন। তানভীর বিরক্তি স্বরে বলল, নিজে এখনো ভালোবাসি বলতে পারলাম না, অথচ আরেকজন আমার সামনে ভালোবাসি বলতে এসেছে। যত সব। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে বেরিয়েছে। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলেছিল। মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময়ের সমেত তাকিয়ে পড়ল, আমার জন্য? বন্যা ওপর নিচ মাথা নাড়ল, কিন্তু কেন? আপনি আমার কত কত বিপদে পাশে থেকেছেন। মেঘের মতো আমাকে ট্রিট করেছেন। কত কি গিফট দিয়েছেন। আমার এই বিপদের সময় টিউশন পর্যন্ত খুঁজে দিয়েছেন। আমারও তো উচিত আপনাকে কিছু দেয়া। তানভীর তপ্তস্বরে বলল, বেতন পেলে দিতে, এখন কেন? আব্বু ঈদের জামা কেনার জন্য টাকা দিয়েছিলেন, সেখান থেকে দিয়ে দিলাম। তানভীর প্রশস্ত চোখে একবার বন্যাকে দেখল। মেয়েটা এত সাদামাটা, কোনো প্রকার সাজসজ্জা নেই। একটা মোটামুটি মানে 3 পিস পরেছে, মাথায় ওড়না দেওয়া, এক হাতে শুধু একটা চুড়ি, গলা কানে কিছুই নেই। সব শূন্যতার মাঝেও ঠোঁটে লেগে আছে একরাশ মিষ্টি হাসি। জীবন নিয়ে কোনো আফসোস নেই, না পাওয়ার হাহাকার নেই, খুব বেশি চাহিদা নেই। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে নিল। রঙিন কাগজে র্যাপিং করা একটা বক্স। খুলতেই চোখে পড়ল একটা চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল, মুখটাও মলিন হলো। তারপরও নিজেকে দাতস্থ করলো, আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। ঘড়ি পরেন কিনা তা আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট।
ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া শেষ করলো। মোনাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর আবিরদের সঙ্গে দেখা করতে গেল। আবির, রাকিব, রাসেল একসঙ্গে বসা। তানভীরকে দেখে রাকিব বলে উঠল, এই যে দুলাভাই ভক্ত শালা চলে এসেছে। তানভীর বলল, কে বলেছে তোমায় আমি দুলাভাই ভক্ত? তাছাড়া দুলাভাই কে আমার? রাসেল বলল, কেন আবির? তোমাদের বন্ধুর সম্বন্ধী হই আমি। আমাকে ঠিকঠাক মতো সম্মান না দিলে আমার বোনকে বিয়েই দিব না। রাসেল বলল, আবির তোকে ওপেন থ্রেট দিচ্ছে, কিছু বলবি না? আবির মুচকি হেসে বলল, শ্বশুর আর সম্বন্ধীর সামনে আমি আবার একদম নাদান ছেলে, কিছুই বুঝি না। আমার শ্বশুর যা বলবে তাই, আমার সম্বন্ধী বললে তো কোনো কথাই নেই। তানভীর এবার চেয়ার টেনে বসলো। তৎক্ষণাৎ আবিরের নজর পড়ল তানভীরের হাতের দিকে। ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এইসব দেখতে আমার ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লুকিয়ে ফেলল। মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে চাপার নিঃশ্বাস ছাড়ল। রাকিব জানতে চাইল, ঘড়িটা কে গিফট করলো তানভীর? করেছে কেউ একজন। রাকিব ফের বলল, তুই কি গিফট করলি কিছু? কিছুই না। বাহ, কি? রাকিব বলল, একটা গল্প বলি শোন। তোর ভাই মানে আবি সেদিন অফিসের গুরুত্বপূর্ণ কাজ করছিল। সকাল থেকে তার মেজাজ চরম খারাপ। আমি নিজেও 2-3 বার ঝাড়ি খেয়েছি। মিটিং ছিল, সেখানে খুব রাগারাগি করেছে। আমরা সবাই ওর ভয়ে টু শব্দ পর্যন্ত করতে পারছিলাম না। তারপর দুপুরের দিকে সে হুট করে এসে বলল, রাকিব আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে, তুই খেয়াল রাখিস। আমি হতবাক হয়ে বললাম, কোথায় যাবি? সে লাজুক হেসে বলল, নেটে দেখলাম সবার বউ প্রেমিকাকে ঈদে শপিং করে দিচ্ছে। আমারও তো একজন আছে। আমি থাকতে আমার ও কেন এসব থেকে বঞ্চিত হবে? মেয়েকে নিয়ে শপিংয়ে যাব। আমি বেক্কেল বনে গেলাম। 10 মিনিট আগে যার চিৎকারে অফিস থমকে গেল, 10 মিনিট পর সেই কিনা প্রেমের টানে ছুটছে। আর তুই আমিরের ভাই হয়ে এখনো গুণ পেলি না? মেয়েটা তোকে নিজে থেকে গিফট দিল, সামনে ঈদ, অথচ তুই তাকে কিছু সাধলিও না। তানভীর দাঁত দিয়ে জিভ কেটে নরম স্বরে বলল, উফ, মাথায় আসেনি। এজন্যই বলি ভাই, প্রেম করার বয়স হয়নি তোর। রাসেল মজা ছলে পড়ল, তুই রিয়াকে কি গিফট করলি? রাকিব দীর্ঘ শ্বাস ছাড়ল, কণ্ঠস্বর খাদে নামিয়ে পড়ল, আমার গিফট করতে হয়নি। রিয়া অনলাইনে সব অর্ডার দিয়ে আমাকে শুধু বলেছে এত টাকা পাঠাও। এটাকে গিফট বলবি নাকি জোর করে কেড়ে নেওয়া বলবি বল? রাসেল হাসতে হাসতে বলল, ভাগ্য করে পেয়েছিস এমন একজনকে। রাকিব আবারও দীর্ঘ শ্বাস ছাড়ল। আবির ধীর কণ্ঠে বলল, আমি পরশু সব গুছিয়ে তোদের বাসায় যাব। তানভীরের মুখ ভার, খুব চিন্তায় আছে। রাকিব ডাকলো, কিরে কি ভাবছিস? এই কাজটা কিভাবে করলাম? আমি এক্ষুনি শপিংয়ে যাব, তোমার সাথে পরে কথা হবে ভাইয়া।